বর্তমানে বাংলা সাহিত্যে যে জাঁরটাকে নিয়ে বেশি কথা হচ্ছে বা লেখা হচ্ছে এবং কাজও হচ্ছে সেটা হচ্ছে তন্ত্র। আজকে সেই জাঁরের লেখা একটা বই নিয়ে আজকে আমাদের কথা হবে। আজকে আমাদের কথা হচ্ছে দিবাকর দাসের লেখা কালতন্ত্র নামক এই বইটিকে নিয়ে। নমস্কার, আমি সৌভিক, আমার আপনার চ্যানেল বই প্রকাশ সৌভিক, আপনাদের সকলকে স্বাগত। চলুন জেনে নিই এই বইটির সম্বন্ধে। এই বইটির লেখক দিবাকর দাস একজন বাংলাদেশি লেখক। এই বইটি বাংলাদেশেও প্রকাশিত হয়েছে এবং কলকাতায় এর প্রকাশনার দায়িত্বে আছেন বুকলুক পাবলিশিং। এবং এই বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। এই বইটি একটি হার্ড বাইন্ডিং বুক। বাংলা সাহিত্যে এই তন্ত্র টপিকটা এত বেশি এক্সপ্লোর করা হয়েছে, বিশেষ করে এখনকার বাংলা সাহিত্যে, যে এখন নতুন করে নতুনভাবে নতুন প্লট করে নতুন কিছু সৃষ্টি করাটা একটু চাপের বলে মনে হয়েছে। কিন্তু তবু লেখক দিবাকর দাস আমাদের এরকম একটা বই উপহার দিয়েছেন। কাহিনী শুরু হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গে। তিনজন কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নাফিস, আফরিন এবং শিহাব তিনজনে যায় নাফিসদের গ্রামের বাড়িতে। এই নাফিসদের গ্রামের বাড়ি হচ্ছে সেমন একটা জায়গায় যেখানে আধুনিকতা এখনও সেভাবে পৌঁছায়নি, কিন্তু সেখানেই তারা তিনজন মুখোমুখি হয় এমন এক ঘটনার যা তাদের আধুনিক মনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সেই অলৌকিক ঘটনার সমাধানে এগিয়ে আসেন গ্রামের এক স্থানীয় মানুষ, মনু মাস্টার। এই মনু মাস্টার নাকি অতীতের প্রবল পরাক্রমী লাল মিয়া ফকিরের বংশধর। তার এইটুকুন পরিচয় যথেষ্ট যে কোনো নেগেটিভিটির সঙ্গে লড়ার জন্য। কিন্তু কে এই লাল মিয়া ফকির? আর এখান থেকে শুরু হয় মূল কাহিনী। দুটো ঘটনা যেন পাশাপাশি চলছে। একটি হচ্ছে গ্রাম থেকে হঠাৎ করে ছোট ছোট বাচ্চারা, অর্থাৎ 10-12 বছরের ছেলেরা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার 2-3 দিনের পরেই তাদের রক্তশূন্য দেহ পাওয়া যাচ্ছে গ্রামের একবারে ধারে, কোনো একটা গাছের নিচে বা ধারে। সেখানেই গ্রামের অত্যাচারী জমিদার রোগশয্যা, বলা হলো মৃত্যুশয্যা থেকে নতুন জীবন পেয়ে ফিরে আসে। আর অন্যদিকে লাল মিয়া ফকিরের তন্ত্র শিক্ষা শুরু হচ্ছে গিরিনাথ তান্ত্রিকের কাছে। বিভিন্ন ঘটনা পর্যায়ের মাধ্যমে লাল মিয়ার বাবা এবং তার গুরুদেব অর্থাৎ গিরিনাথ তান্ত্রিক বুঝতে পারে যে এই সমস্ত ঘটনার পিছনে রয়েছে এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক। লাল মিয়া কি পারবে সমগ্র গ্রামকে এই পিশাচ সিদ্ধ তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে? তা জানতে গেলে বইটা পড়তে হবে। এবার আসবো বইটির পজিটিভ দিক দিয়ে। এই বইটির সবথেকে বড় পজিটিভ দিক হচ্ছে এর প্লট এবং রাইটিং স্টাইল। কোনো বিষয়কে না পেঁচিয়ে নিতান্ত সহজ সরল রেখেও শেষ পর্যন্ত পাঠকের মনোযোগ যে একই রকমভাবে ধরে রাখা সম্ভব, সেটা লেখক আমাদের দেখিয়েছেন। লেখা স্টাইলে আমার মনে হয়েছে যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিককে অনুসরণ করেছেন। তবে আমাদের বাংলা সাহিত্যে তন্ত্র, তান্ত্রিক, কাপালিক এই টপিকগুলো বারে বারে এলেও ফকির বা ফকিরি এইটা আসেনি। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে লেখক আমাদের একটা অন্য ধরনের স্বাদ উপহার দিয়েছেন এবং পাঠক সেটা অনুভব করতে পারবে। এবং এখানে যে মূল চরিত্র অর্থাৎ লাল মিয়া ফকির, সে কিন্তু কোনো লার্জার দ্যান লাইফ চরিত্র নয়। সে একজন নিতান্ত সহজ সরল বাচ্চা ছেলে যে নিজের আত্মবিশ্বাস এবং কিছু ঈশ্বর প্রদত্ত ক্ষমতার জোরেই নেগেটিভ এনার্জির সঙ্গে লড়ে যায়। এবার আসে বইটির নেগেটিভ দিকে। এ বইটির মূল যে চরিত্র অর্থাৎ লাল মিয়া ফকির, তাকে তার ক্যারেক্টারিস্টিক এবং তার ক্যারেক্টারকে বেশি এক্সপ্লোর করা হয়নি। তাকে যেন মাঠ জুড়ে খেলতে দেওয়া হয়নি। হতে পারে এটা লাল মিয়া সিরিজের প্রথম বই, সেই কারণে হয়তো এরকম পরবর্তীকালে আমরা লাল মিয়া ফকিরকে আরও বেশি করে পাবো বলে মনে হয়েছে। এবং লাল মিয়া ফকির এবং তার যে শিক্ষা অর্থাৎ তন্ত্র শিক্ষা, এই বিষয়টি আরও বেশি এক্সপ্লোর করা যেত বলে আমার মনে হয়েছে। তার কীভাবে সে বিভিন্ন ধরনের তন্ত্র শিখছে সেটা যদি বলা হতো সেটা ভালো লাগতো আরও বেশি। এবং এর ক্লাইম্যাক্সটা আমার বড্ড বেশি সহজ সরল লেগেছে। আর একটু এটা এক্সপ্লোর করলে মনে হয় ভালো হতো। একটা কম্প্যাক্ট বই যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টান ভাব বজায় রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠক বইটির সঙ্গে একাত্মভাবে থাকবে, সেদিক থেকে বইটি কিন্তু চূড়ান্তভাবে সফল। এবং তন্ত্র জাঁরে বই দিবাকর দাসের কালতন্ত্র, এই বইটি কিন্তু একটা জায়গা জুড়ে থাকবে। এবং নতুন একজন তান্ত্রিক বা ফকির আমরা পাচ্ছি বাংলা সাহিত্যে, লাল মিয়া ফকির। পরবর্তীকালে লাল মিয়া ফকিরকে আরও বেশি করে দিবাকর দাসের কলমের মাধ্যমে আমরা পাবো এবং লাল মিয়া সিরিজের পরবর্তী বইয়ের জন্য আমরা সকলেই অপেক্ষা করে রয়েছি। আজ এই পর্যন্তই। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বইয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক বই পড়ুন। নমস্কার।